আসসালামু আলাইকুম। তড়িৎ বিশ্লেষণের মাস্টার পর্বের 12তম লেকচারে সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমরা আলোচনা করব দুই প্রকোষ্ঠ বিশিষ্ট একটি তড়িৎ রাসায়নিক কোষ, যেটি হচ্ছে তোমরা অনেকে ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল নামে চিনে থাকবা। এখন একটা জিনিস তোমাদের একটু ধারণা থাকা দরকার যে তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু বাহির থেকে ব্যাটারি সাপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে দুইটা প্রকোষ্ঠ থাকবে বা দুইটা সিঙ্গেল সেল থাকবে। এই দুইটা সিঙ্গেল সেলে অ্যানোড এবং ক্যাথোডে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে। সোজা বাংলায় আমি যেটা বোঝাইতে চাচ্ছি, তড়িৎ রাসায়নিক কোষে তোমার রাসায়নিক শক্তি থেকে এই রাসায়নিক শক্তি থেকে আমরা পাবো হচ্ছে বিদ্যুৎ শক্তি। রাসায়নিক শক্তি এইটা কিসে কনভার্ট হবে? এটা কনভার্ট হবে হলো তোমার বিদ্যুৎ শক্তিতে। বিদ্যুৎ শক্তি। এবার একটু খেয়াল করো, আমরা বাম পাশে একটা অর্ধকোষ রেখেছি, ডান পাশে আলাদা একটা অর্ধকোষ রাখা আছে। বাম পাশের অর্ধকোষে তোমরা একটা দণ্ড দেখতে পাচ্ছ, এই যে দণ্ড, এই দণ্ডটা তৈরি হয়েছে জিঙ্কের, এবং এই জিঙ্ক দণ্ডকে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে ডুবাইছি। তাহলে সলিউশনের মধ্যে জিঙ্ক সালফেট, এটা অবশ্যই অ্যাকুয়াস, কিন্তু অ্যাকুয়াস মানে জিঙ্ক সালফেট এবং পানি দিয়ে আমরা এখানে ভরে রেখেছি, এবং এর মধ্যে যে দণ্ডটা ডুবানো আছে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট ভেঙে তোমার দুইটা আয়ন প্রস্তুত করবে, একটা হচ্ছে জিঙ্ক 2+ এবং সাথে হচ্ছে সালফেট আয়ন। আর ডান পাশের যে অর্ধকোষটি রয়েছে সেখানে আমরা দণ্ড যেটা ডুবায় রাখছি, এটা হচ্ছে কপারের তৈরি দণ্ডকে আমরা যেই সলিউশনের মধ্যে ডুবায় রাখছি সেটা হচ্ছে কপার সালফেট সলিউশনের মধ্যে তোমার দুইটা আয়ন প্রস্তুত করবে, একটা হচ্ছে তোমার কপার 2+, এর সাথে উৎপন্ন হবে হচ্ছে SO4-, যেটাকে আমরা বলি হচ্ছে সালফেট আয়ন। আর এই জিঙ্ক দণ্ড এবং কপার দণ্ডকে আমরা একটা ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে যুক্ত করছি। যখন আমরা দুইটা দণ্ডকে ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে সংযুক্ত করব, তখন এখানকার বাল্বটা জ্বলে উঠবে, কারণ এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, এবং ইলেকট্রিসিটি আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়ার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লবণ সেতু দিব, এবং লবণ সেতুতে আমরা যে লবণটা ব্যবহার করছি সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। লবণটা তোমার হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন পাত্রে যে আয়নগুলোর ইমব্যালেন্স থাকবে সেই ইমব্যালেন্সড আয়নগুলোকে ব্যালেন্স করে দিবে। আমরা পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে দেখব। দেখো, এখন এই যে দুইটা অর্ধকোষ আমরা এখানে দাগায় রাখছি, এই দুইটা অর্ধকোষের মধ্যে বাম পাশের অর্ধকোষটিকে আমরা বলবো হচ্ছে অ্যানোড অর্ধকোষ, আর ডান পাশের অর্ধকোষটির নাম হবে হচ্ছে ক্যাথোড অর্ধকোষ। অ্যানোড অর্ধকোষ এটার নাম কেন হয়েছে? কারণ হচ্ছে আমরা জিঙ্ক এবং কপার দণ্ড দিয়ে দুইটা আলাদা আলাদা অর্ধকোষ তৈরি করছি। যেই অর্ধকোষের মধ্যে জিঙ্ক দণ্ড আছে সেটা হচ্ছে অ্যানোড, আর যেখানে কপার আছে এটা হচ্ছে ক্যাথোড। কারণ হচ্ছে তোমার ধাতুর সক্রিয়তা সিরিজে দেখবা জিঙ্কের অবস্থান ওপরে আর কপারের অবস্থান অনেক নিচে। আমরা যে অর্ধকোষে জিঙ্ক রাখছি সেই অর্ধকোষটাকে অ্যানোড অর্ধকোষ বলার এইটাই কারণ যে জিঙ্কের তোমার জারণ বিভব বেশি। অর্থাৎ সহজ করে বললে, তুমি দুইটা মেটাল নিবা, দুইটা মেটালের মধ্যে যে মেটালের জারণ অর্ধবিভব বা জারণ বিভব বেশি হবে, সেই জারণ বিভব বেশি যুক্ত মেটালের অর্ধকোষটি হবে হচ্ছে তোমার হলো জারণ অর্ধকোষ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কপারের জারণ বিভব কম, এটাকে যেই অর্ধকোষের মধ্যে রাখবো এটা হচ্ছে তোমার বিজারণ অর্ধকোষ। এখন অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হবে, হোক সেটা তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ বা হোক তড়িৎ রাসায়নিক কোষ। তো অ্যানোডে জারণ বিক্রিয়াটা কিভাবে ঘটে চলো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যানোডে তোমরা যে জিঙ্কের দণ্ড দেখতে পাচ্ছ, জিঙ্ক দণ্ডের একটা পরমাণু দুইটা ইলেকট্রন এই দণ্ডের উপর রাখবে, রেখে জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসবে। তাহলে খেয়াল করো যে ঘটনাটা ঘটছে, অ্যানোডে জিঙ্ক দণ্ডটা নিজে কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে দ্রবণে চলে আসছে। এবার একটু খেয়াল করো, আমরা হচ্ছে অ্যানোডে যে বিভব পাই সেটাকে আমরা বলি হচ্ছে জারণ বিভব, আর ক্যাথোডে যে বিভব পাই সেটাকে আমরা বলি হচ্ছে বিজারণ বিভব। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে দণ্ডের উপর জিঙ্ক 2+ রূপে যখন দ্রবণে আসবে, দ্রবণের মধ্যে কিন্তু আবার জিঙ্ক 2+ আয়ন রয়েছে অনেকগুলো। এই জিঙ্ক 2+ আয়নগুলো যেটা দ্রবণের মধ্যে আছে
সেটা নতুন যে জিঙ্ক 2+ আয়নটা আসার চেষ্টা করবে ওইটাকে বাধা দিবে। এই বাধার বিরুদ্ধে নতুন জিঙ্ক 2+ আয়ন একটা কাজ করবে, করে সেই সলিউশনের মধ্যে মিক্সড হবে। এই জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে জিঙ্কের জারণ বিভব। জারণ বিভব কি? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে আসার সময় মানে দ্রবণ উল্টা দিকে তাকে একটা চাপ দিবে, এই চাপের বিরুদ্ধে তাকে একটা কাজ করতে হয়, এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব। খেয়াল করো, যেই দুইটা ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করলো দণ্ডের উপর, এই দুইটা ইলেকট্রন এই ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে আমাদের বাম পাশের তড়িৎদ্বার থেকে ডান পাশের যে কপার তড়িৎদ্বার এইখানে গিয়ে জমা হবে। এখানে যখন দুইটা ইলেকট্রন গিয়ে জমা হবে, সলিউশনের মধ্যে আছে হচ্ছে কপার 2+ আয়ন। এই কপার 2+ আয়ন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। খেয়াল করো, ক্যাথোড অর্ধকোষে আমরা যে বিক্রিয়াটা দেখতে পাবো সেটা হচ্ছে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে পরিণত হবে হচ্ছে তোমার কপার ধাতুতে। এইবার একটা কথা একটু খেয়াল করো, কপার 2+ যখন দ্রবণ থেকে চলে যাচ্ছে তখন তাকে এক ধরনের কাজ করতে হয়। যেহেতু কপার 2+ দ্রবণ থেকে গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার সময় যে কাজ করতে হয় ধাতুকে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ অর্ধবিভব। এখন এখানে যে কাজ করতে হয় সেটা আমরা কিভাবে বুঝলাম? দ্রবণ থেকে যখন কপার 2+ আয়ন চলে যাওয়ার চেষ্টা করবে, দ্রবণের সালফেট আয়ন এই কপার 2+ আয়নকে টেনে ধরবে। টেনে ধরলে কপার 2+ আয়ন সাধারণত দ্রবণ থেকে দণ্ডে যাওয়ার চেষ্টা করলে পারবে না, কিন্তু যদি তার মানে নিচে থেকে যদি অতিরিক্ত কোনো কাজ করে বা নিচে থেকে যদি সে ওই ফোর্সটাকে, যেই ফোর্সটা হচ্ছে সালফেট আয়ন তাকে আটকায় রাখছিল, ওইটার বিরুদ্ধে সে একটা কাজ করবে, করে সে যদি এই সলিউশন থেকে দণ্ডে যাইতে পারে, তাহলে যে বিভবটা প্রস্তুত হবে এটাকে আমরা বলবো হচ্ছে কপারের জন্য বিজারণ বিভব। তো তোমরা দেখবা যে জিঙ্ক এবং যখন তোমরা কপার রাখবা, জিঙ্কের হচ্ছে জারণ বিভব বেশি আর কপারের হচ্ছে বিজারণ বিভব হচ্ছে বেশি। তো সোজা বাংলা কথাই বললে ভাই, অ্যানোড অর্ধকোষে আমরা পাবো হচ্ছে জারণ বিভব আর বিজারণ অর্ধকোষে পাবো হচ্ছে বিজারণ অর্ধবিভব। তো জারণ অর্ধবিভব আর কিছুই না, জারণ বিক্রিয়ায় দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে জিঙ্ক আয়ন দ্রবণে আসার সময় যে অতিরিক্ত কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব। ঠিক তেমনি কপার 2+ দ্রবণ থেকে দণ্ডে যাওয়ার সময় তাকে যে অতিরিক্ত কাজটা করতে হয় সেটা হচ্ছে কপারের জন্য বিজারণ অর্ধবিভব। এবার অ্যানোডে সবসময় তো জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা নেট রিঅ্যাকশনটা পাবো। তো নেট রিঅ্যাকশনটা কেমন হবে একটু খেয়াল করো। নেট রিঅ্যাকশনটা হবে হচ্ছে জিঙ্ক, সে হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করছিল, ত্যাগ করে দিন শেষে উৎপন্ন করেছিল জিঙ্ক 2+। দেখো যোগ যখন করবো ইলেকট্রন ভ্যানিশ হয়ে যাবে, জিঙ্কটা সলিড, এখানে কপারটা হচ্ছে 2+, এটা হচ্ছে অ্যাকুয়াস, আর আমাদের ডান পাশে থাকবে হচ্ছে জিঙ্ক 2+, এটা অ্যাকুয়াস, সাথে থাকবে হচ্ছে কপার। এখন এখানে আরো কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা যখন কন্টিনিউয়াসলি ঘটবে, জিঙ্ক পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে করে জিঙ্ক 2+ রূপে যখন দ্রবণে আসবে না, তখন তোমার এই পাত্রের মধ্যে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা অনেক বেড়ে যাবে। আবার খেয়াল করো, জিঙ্ক কন্টিনিউয়াসলি ইলেকট্রন ত্যাগ করে দুইটা ইলেকট্রন দণ্ডের উপর ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে যখন দ্রবণে আসবে, তখন দ্রবণে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এটা যদি অনেক বেড়ে যায় তাহলে একটা সময় পরে নতুন করে জিঙ্ক 2+ আর দ্রবণে আসতে পারবে না। নতুন করে জিঙ্ক 2+ যদি দ্রবণে না আসতে পারে তাহলে বিক্রিয়াটা কিন্তু থেমে যাবে। আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, প্রতিনিয়ত যেহেতু জিঙ্ক দণ্ড দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে দ্রবণে আসছে, তাহলে এখানে কিন্তু জিঙ্কটা ক্ষয়প্রাপ্ত হয়। জিঙ্ক কি হয়? জিঙ্ক ক্ষয় হয়। ঠিক আছে, জিঙ্ক হচ্ছে ক্ষয় হচ্ছে। একটা সময় পরে তোমার এই বাম দিকের অর্ধকোষে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা অনেক বাইরে যাবে। যখন ঘনমাত্রা অনেক বাইরে যাবে তখন একটা সময় পরে জিঙ্ক দণ্ড আর নতুন করে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে দ্রবণে যাইতে পারবে না। আর ইলেকট্রন যদি বাম পাশ থেকে ডান পাশে নাই যায়, মানে এখানে ইলেকট্রন যদি ত্যাগ নাই ঘটে, তাহলে কিন্তু ইলেকট্রন বাম পাশ থেকে কখনো ডান পাশে যাবে না। আবার এই পাত্রে কি হবে তুমি দেখবা, যখন কপার 2+ আয়নগুলো দ্রবণ থেকে কন্টিনিউয়াসলি চলে যাবে, তখন তোমার পাত্রের মধ্যে সালফেট আয়ন অনেক বেড়ে যাবে। সালফেট আয়ন যখন পাত্রের মধ্যে অনেক বাইরে যাবে, তখন তোমার যে ঘটনাটা ঘটবে, অল্প পরিমাণ কপার 2+ হয়তো বা দ্রবণে থাকবে, সেই কপার 2+ গুলো কখনোই তোমার এই দণ্ডের দিকে আকৃষ্ট হয়ে যাইতে পারবে না, কারণ সালফেট আয়নগুলো তাকে অনেক তীব্রভাবে আকর্ষণ করার কারণে তোমার এই কপার 2+ গুলো নতুন করে দণ্ডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করতে পারে না।
আর যখন দণ্ডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না তখন তো বিক্রিয়া আর ঘটবেই না। অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া যদি তোমার স্টপ হয়ে যায় তাহলে ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যায়। তো সোজা বাংলায় বললে যে ভাই এই বাম পাশের অর্ধকোষে তোমার হচ্ছে জিঙ্ক 2+ আয়ন অনেক বেড়ে যায় তুলনামূলকভাবে, আর ডান পাশে যেটা বাড়ে সেটা হচ্ছে সালফেট আয়ন। আমাদের ডান পাশে যেটা বাড়ছে এই পাত্রে তোমার অনেক বেশি বেড়ে যাচ্ছে হলো SO4 আয়ন। এরকম বেড়ে যাওয়ার কারণে দুইটা পাত্রে আয়নের ইমব্যালেন্স তৈরি হয়, মানে আয়নের ভারসাম্য থাকে না। আয়নের ভারসাম্য না থাকলে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি কিন্তু আর চলবে না। এখন আমরা যদি তবুও কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি পাইতে চাই তাহলে আমরা লবণ সেতু কানেক্ট করব। লবণ সেতুর একটা হচ্ছে প্লাস অংশ থাকবে আর একটা হচ্ছে মাইনাস অংশ থাকবে, তাই না? লবণ সেতুর একটা কি থাকবে, প্লাস অংশ আর একটা হচ্ছে মাইনাস অংশ। এই লবণের প্লাস অংশটা K+টা যাবে হচ্ছে তোমার এই ডান দিকে, আর Cl- বাম দিকে আসবে, এসে তোমার আয়নের ব্যালেন্স করবে। আর যখন আয়নের ব্যালেন্স হবে তখন তোমার হচ্ছে ইলেকট্রিসিটি কিন্তু আবার কন্টিনিউয়াসলি আমরা পাবো। এখন তোমাদের এই যে আমরা সম্পূর্ণ বিক্রিয়াটা লিখলাম, এই সম্পূর্ণ বিক্রিয়াটাকে যদি আমরা হচ্ছে কোষ সংকেতের সাহায্যে প্রকাশ করি তখন দেখতে কেমন হবে। কোষ সংকেত এইটা লেখা শেখাবো। কোষ সংকেত লেখার জন্য একটা জিনিস তোমরা মনে রাখবা যে বাম দিকে তোমার থাকবে হচ্ছে অ্যানোডে যা ঘটে, অ্যানোডে যা ঘটে, তারপরে একটা দাগ দিব যদি আমাদের থাকে হচ্ছে লবণ সেতু না থাকে তাহলে একটা দাগ, আর যদি তোমার লবণ সেতু থাকে তাহলে তোমার দুইটা দাগ দিব। তাহলে লবণ সেতু থাকলে কিন্তু কয়টা দাগ পড়বে, লবণ সেতু এটা যদি থাকে তাহলে এইরকম লম্বা ভাবে দুইটা দাগ পড়বে। তারপরে আমাদের ডান দিকে থাকবে হচ্ছে ক্যাথোড অর্ধকোষে যা ঘটে, ক্যাথোড অর্ধকোষে যা ঘটে। এবার একটু খেয়াল করো তো আমাদের অ্যানোড অর্ধকোষে কি ছিল, ছিল হচ্ছে জিঙ্ক, এটা সলিড, জিঙ্কটা ছিল হচ্ছে সলিড, অবশ্যই দশা উল্লেখ করব। সাথে দ্রবণটা ছিল হচ্ছে জিঙ্ক সালফেট, এটা হচ্ছে দ্রবণের মধ্যে ছিল অ্যাকুয়াস রূপে, তাই না? এই দুটো দশা ভিন্ন, যখন মনে রাখবা দশা ভিন্ন হয় তখন এরকম স্ল্যাশ চিহ্ন দিতে হয়। লবণ সেতু ছিল তাই এরকম ডাবল দাগ দিলাম। ক্যাথোডে ছিল হচ্ছে তোমার হলো প্রথমে ছিল হচ্ছে কপার সালফেট, কপার সালফেট, এটা হচ্ছে দ্রবণে ছিল অ্যাকুয়াস রূপে, আর এইটা তোমার হচ্ছে কপার দণ্ড। এইটুকু অংশ মিলে আমাদের ক্যাথোড অর্ধকোষ তৈরি হয়েছিল। এখন তোমরা যখন অ্যানোড লিখবা তখন হচ্ছে যে কাজটা করতে হয়, প্রথমে আমরা ধাতু লিখবো, সেই ধাতু ইলেকট্রন ত্যাগ করার পরে কিসে পরিণত হচ্ছে এটা থাকবে বাম দিকে। তাহলে জিঙ্ক এটা হচ্ছে সলিড, এইটা ইলেকট্রন ত্যাগ করার পরে জিঙ্ক 2+ রূপে দ্রবণে গেছিল, দ্রবণে থাকা মানে সেটা হচ্ছে অ্যাকুয়াস, দুইটার দশা ভিন্ন তাই এখানে স্ল্যাশ। লবণ সেতু ছিল ডাবল বাদ, দ্রবণের প্রথমে ছিল যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ক্যাথোড অর্ধকোষের এই অংশটুকু বামে লিখবো, আর দ্রবণ থেকে যে আয়নটা ইলেকট্রন ত্যাগ করে যে ধাতুতে পরিণত হচ্ছে সেইটা আমাদের ডান পাশে থাকবে। দ্রবণে ছিল হচ্ছে কপার 2+, সেই কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, দুইটার দশা উল্লেখ করবো, এটা অ্যাকুয়াস আর এটা হচ্ছে সলিড, দুইটার মধ্যে আমরা এখন স্ল্যাশ চিহ্ন দিয়ে দশাটাকে পার্থক্য করে দিলাম। ঠিক আছে, এইটা ছিল আমাদের হচ্ছে তড়িৎ তোমার হচ্ছে রাসায়নিক কোষ, যেটাকে আমরা হচ্ছে ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল বলছিলাম। তো আজকের লেকচার আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।